লেকচারটা কি ছিল? আমার মনে হয় যে তোমরা ফেব্রিক থেকে কিছুটা পিছিয়ে ছিলে। তোমাদের দুই ডিপার্টমেন্টের কি 4 নম্বর লেকচারটা পুরোপুরি কমপ্লিট হয়েছিল ফাইবার ম্যাচিউরিটি পর্যন্ত? হ্যালো? ম্যাম ফ্যাব্রিকে হয়েছিল। জি। ম্যাম ইয়ার্নের ম্যাম আমাদের একটা মেশিন পর্যন্ত পড়িয়েছিলেন, মেশিনের ডিটেলস পর্যন্ত। আচ্ছা, কিসের মানে স্ট্রেংথের ক্ষেত্রে নাকি ম্যাচুরিটির ক্ষেত্রে, কোনটা? ম্যাচুরিটি আচ্ছা ঠিক ম্যাচুরিটি আছে, আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা, ফেব্রিক তোমাদের হচ্ছে রিভিউ হয়ে যাবে, আর ইয়ার্ন যারা আছো আমি এটা বেশি আর বাকি নেই, একটুখানি বাকি আছে, এটা শেষ করে দিচ্ছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই মেশিনটাই কিন্তু লাস্ট, এটা পড়ানো হয়েছিল? জি ম্যাম এটা পড়ানো হয়েছে। তাহলে তোমাদেরও শেষ, 4 নম্বর লেকচার শেষ। আর সেক্ষেত্রে আমাদের আর মাত্র 3টা লেকচার বাকি আছে। মানে নেপসের উপরে একটা, এইচভিআই মেশিনের উপরে একটা, একটা হচ্ছে এফআইএস। হয়তো আমাদের হাইয়েস্ট 3টা ক্লাস লাগবে, অথবা মানে হাইয়েস্ট লাগবে 5টা, আর 3টা বা 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমাদের 4 নম্বর লেকচারটাও শেষ। আমরা তাহলে আমরা 5 নম্বর দিয়ে শুরু করি আজকে। আচ্ছা, আমাদের 5 নম্বর যে লেকচারটা সেটা হচ্ছে নেপসের উপরে। তোদের কি কারো কোনো আইডিয়া আছে যে নেপস বলতে আসলে কি বোঝায়? তোমরা যতটুকু এখন পর্যন্ত পড়েছো, কোন জায়গা থেকে নেপস ওয়ার্ডটা এসেছে? ম্যাম যেখানে ইয়ান ডেনসিটি বেশি মানে একটু দিয়ে আকারে হয়ে যায়। ফাইবার এন্টেঙ্গেলমেন্ট। হ্যাঁ, ফাইবার এন্ট্যাঙ্গেলমেন্ট বেসিক্যালি। আর নেপস হচ্ছে ফাইবারের এন্ট্যাঙ্গেলমেন্টের কারণেই হয়ে থাকে। আর আমরা যে 4 নম্বর লেকচারটা পড়লাম, যেখানে আমরা ফাইবারের ডিফারেন্ট প্রপার্টিজ পড়েছিলাম, ওখানে আমরা এটা পড়ার কথা যে ইম্যাচিউর ফাইবার যখন হয়, ইম্যাচিউর ফাইবার বলতে আমরা বুঝি যে ফাইবারের সেল ওয়াল থিকনেসটা একদম নেই বললেই চলে, তাই না? তো যে ফাইবারের থিকনেসটা নেই বলতে গেলে, সেই ফাইবারে কি হয়, ব্রেকেজ রেটটা কি বাড়ে নাকি কমে? বলো, কিছু মনে নেই? Recording in progress. যদি আমরা দুই ধরনের ফাইবারের কথা চিন্তা করি, আরেক ধরনের ফাইবার হচ্ছে অনেক বেশি ম্যাচিউরড ফাইবার, যেটাকে আমরা নর্মাল ফাইবার বলে থাকি। আরেক ধরনের ফাইবার হচ্ছে ইম্যাচিউর ফাইবার, যেটাকে আমরা ডেড ফাইবার বলে থাকি। এই দুইটা ফাইবারের মধ্যে কোন ফাইবারের নেপস ফর্মেশনটা বেশি হবে আর ব্রেকেজ রেটটা বেশি হবে? ম্যাম ইমেচিউর ফাইবারের ব্রেকেজ রেটটা বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে পারবে যে কেন? কারণ হচ্ছে ওইটা যেহেতু এখনো ম্যাচিউর হয় না, এটার সেল ওয়াল এত বেশি একটা স্ট্রং না, ওই কারণে অনেক ইজিলি ব্রেক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বেসিক্যালি ম্যাচিউরড আর ইম্যাচিউরড এর মাঝখানে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, দুটার মাঝে ডিফারেন্সটা হলো সেল ওয়াল থিকনেসটা। তো একটা ফাইবারকে আমি তখনই ম্যাচিউরড ফাইবার বলছি যখন তার ফার্স্ট সেল ওয়াল এন্ড সেকেন্ড সেল ওয়ালের মাঝখানে ডিফারেন্সটা নেই বললেই চলে, যেটাকে আমরা রিবনের সাথে কম্পেয়ার করে থাকি। রিবন মানে হচ্ছে এক ধরনের ফিতা, এটা মোটামুটি আমরা সবাই চেনার কথা, যেটার ডায়ামিটার একদম নাই বললেই চলে। তো তুমি যখন একটা নির্দিষ্ট প্রেসারে, তুমি তো ফাইবারটাকে প্রসেস করতে হয়, তুমি যখন তাকে বেল ফর্মে পাচ্ছ, ওই বেল ফর্মে পাওয়া ফাইবারটাকে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রসেসিং এর মাধ্যমে তুমি ইয়ার্ন তৈরি করছো। তো তুমি যখন ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করছো, এটার মধ্যে দিয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ মেশিনের মধ্য দিয়ে ফাইবারটাকে যেতে হয় তার ফরমেশন চেঞ্জ করার জন্য। কখনো সে থাকে বেল ফর্মে, কখনো সে হয় কার্ডেড স্লাইভার, কখনো সে হয় ড্রন স্লাইভার, কখনো সে হয় কি কর্ড স্লাইভার, আবার কখনো হচ্ছে রোভিং, আবার কখনো হচ্ছে ইয়ার্ন। এই যে হচ্ছে একবার স্লাইভার বলছি, একবার রোভিং বলছি, একবার ইয়ার্ন বলছি, প্রত্যেকটা প্রোডাক্টই তো ফাইবারের তৈরি, তাই না? শুধু তার ফরমেশনটা চেঞ্জ হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, তুমি যখন প্রসেস করতে যাচ্ছ, সে যে কার্ডিং মেশিনের কথাই যদি তুমি চিন্তা করো, কার্ডিং মেশিনের কাজ কি? তোমরা তো ইয়ার্ন অন পড়েছো না? আর যারা ইয়ার্নের আছো তারা SSS1 পড়েছো তো। কার্ডিং এর কাজটা কি? ওয়াই কার্ডিং ইজ কল্ড হার্ট অফ স্পিনিং?
কারো জানা নেই, সবাই চুপ। কার্ডিং এর কাজ কি? 2টা বা 3টা কাজ বলো, মেইনলি কার্ডিং এ কি করা হয়? ম্যাডাম ওপেনিং এন্ড ক্লিনিং। আচ্ছা, ওপেনিং এন্ড ক্লিনিং। আচ্ছা ঠিক আছে। ওপেনিং আচ্ছা, ওপেনিং না হলে তো বেসিক্যালি ক্লিনিং হবে না, তাই না? ধরো যে একসাথে অনেকগুলা ফাইবার একসাথে এন্টাঙ্গলমেন্টের মাধ্যমে একটা টাফট ক্রিয়েট করে আছে। আমরা যে ব্লো রুমে ফাইবারকে প্রসেসিং করি সেখানেও কিন্তু ওই টাফট গুলাকেই বড় টাফট থেকে ছোট টাফটে ওটাকে পরিবর্তিত করা হয়। তো সেখানেও কিন্তু ওপেনিং হয় কিছুটা, কিন্তু কার্ডিং এ সবচেয়ে বেশি ওপেনিং এন্ড ক্লিনিং করা হয়, যেহেতু এই ওপেনিং এন্ড ক্লিনিং এর উপরে ডিপেন্ড করে তোমার ইয়ার্নের কোয়ালিটি ভালো বা খারাপ হয়, এর জন্য এটাকে হার্ট অফ স্পিনিং বলা হয়। এখন যখন ওপেনিং হচ্ছে, যেটাকে এন্ড ক্লিনিং হচ্ছে, তখন যদি ওখানে ইম্যাচিউরড ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, আরো অনেকগুলা ফ্যাক্টর এখানে দায়ী। যেহেতু আমরা এখন ম্যাচিউরিটি নিয়ে কথা বলছি, তাই আমি এটা বলছি যে যদি আমার ওই প্রসেসিং এর সময় ওই অ্যামাউন্ট অফ ফাইবারের মধ্যে ইম্যাচিউরড ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে যে ওই ওপেনিং করার জন্য যে স্পিডে আমি মেশিনটাকে রোটেট করাচ্ছি, ওই আর একটা ম্যাচিউরড ফাইবার, দুইটার ক্ষেত্রে তো সেম স্পিড। তুমি তো আর ফাইবারকে ডিটেক্ট করে করে আলাদা করে করে স্পিড চেঞ্জ করতে পারছো না, যেহেতু একসাথে তুমি। ফাইবারের বেল ম্যানেজমেন্ট কেন করা হয় কেউ বলতে পারবে? Bail management, why bail management is important? ম্যাডাম, যাতে ফাইবার গুলোর মিক্সিংটা ঠিক থাকে। আচ্ছা, তাহলে ওখানে কি সব ভালো কোয়ালিটির ফাইবারই দেওয়া হয়, একদম একদম হাই ক্লাস যেটাকে ধরা হয় সুপিমা কটন? তো ওখানে কি বেল ম্যানেজমেন্টে শুধুমাত্র বেস্ট দিয়ে বেস্ট যদি আমি বানাই, আমার প্রফিট রেট কি খুব বেশি হবে? না ম্যাডাম, ওই জন্য মানে খুব কাছাকাছি রাখা হয়, যেন ইয়ার্নের কোথাও ডিফারেন্সটা খুব বেশি না হয়ে যায়। এক পাশে আচ্ছা খুব ভালো হয়ে যাবে, আরেক পাশে খারাপ চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেসিক্যালি বেল ম্যানেজমেন্টটা করা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ বেল কে আমি যখন মিক্সিং করছি, মিক্সিং করার পরে একটা নির্দিষ্ট প্রপোর্শনে আনা, যার মাধ্যমে আমি আইডিয়া করতে পারি যে এখান থেকে যে আউটপুটটা আমি পাবো বা যে প্রোডাক্টটা আমি পাবো, সেই প্রোডাক্টের কোয়ালিটিও ঠিক থাকবে যেরকম আমার বায়ার চেয়েছে, এবং আমার কোম্পানি বা আমার ফ্যাক্টরির প্রফিটেবল রেটটাও ঠিক থাকবে। তো ওখানে যেটা হচ্ছে যে তুমি যখন বেল ম্যানেজমেন্টের মাধ্যমে ডিফারেন্ট কাইন্ডস অফ বেলকে একসাথে মিক্সিং করিয়ে সেটা থেকে কার্ডেড স্লাইভার তৈরি করার চেষ্টা করছো কার্ডিং মেশিনের মাধ্যমে, তখন ওখানে ধরো যখন ওপেনিং এর সময় যে রোটেশনাল স্পিডে তুমি কার্ডিং মেশিনকে ঘোরাচ্ছ, দেখা যাচ্ছে যে যখন একটা ফাইবারের সেল ওয়াল থিকনেস নেই, আর ফাইবারের একদম ভেতরে কি থাকে, কটন ফাইবারের একটা লুমেন থাকে, তাই না? লুমেনটা হচ্ছে একটা ফাঁপা অংশ, তা ভেতরেও হচ্ছে ফাঁপা, বাইরেও হচ্ছে কোনো এক্সট্রা আবরণ নাই, থিকনেস একদম নাই বললেই চলে। তখন কি হয়, ওই ফাইবারের ব্রেকেজ রেটটা অনেক বেশি হবে না? আর ম্যাচিউরড ফাইবারে কি হবে, তার তো থিকনেস, সেল ওয়াল থিকনেসটা আছে, তার মানে কি ওই যে ফাঁপা অংশটা, ওই অংশটাতে পৌঁছানোর আগে তার অনেকগুলা মাংসালো অংশ আছে, তো ওই অংশগুলো কি হচ্ছে, ছিড়ছে না যে স্পিডে তুমি মেশিনটাকে রোটেট করাচ্ছ ওই স্পিডে। তো যখন ফাইবারের ব্রেকেজ হচ্ছে তখন কি হয়, এই যে অনেকগুলো ধরো আশেপাশে 10টা বা 12টা বা 5টা উইক ফাইবার একসাথে ছিঁড়লো, ছিঁড়ার পরে তারা কি করে, যখন একটা ফাইবার ছিঁড়ে যায় সে আরেকটা ফাইবারকে খুঁজতে থাকে যে তার আশেপাশে কোন ফাইবারটা ছিঁড়েছে। তো এরকম 5টা বা 10টা ফাইবার একসাথে গুটি পাকিয়ে একটা টাফটের মতো ক্রিয়েট করে, বা একটা এন্টাঙ্গলমেন্ট ফর্ম হয়, যেটাকে বলা হয় নেপস। নেপসের কয়েকটা ডেফিনেশন এখানে আমি দিয়েছি, দেখো। 1 নম্বরে বলা হয়েছে যে a naps can be defined as a small knot or cluster of entangled fibers consisting either entirely of fibers, শুধুমাত্র ফাইবার দিয়েও নেস্ট হতে পারে, আবার ফাইবারের সাথে কোনো একটা ফরেন ম্যাটেরিয়াল অ্যাড হয়েও হতে পারে, আবার আমরা জানি যে জিনিং এর পরে কিছু কিছু ফাইবারের সিড ফাইবারের গায়ে লেগে থাকে, তো দেখা যাচ্ছে যে ওই সিডটাকে কেন্দ্র করে ওটার আশেপাশে ফাইবার গুলো এন্টাঙ্গলমেন্টের মাধ্যমেও নেপস ক্রিয়েট করতে পারে। তো এটাই বলা হয়েছে যে কনসিস্টিং আইদার এন্টায়ারলি অফ ফাইবার, শুধুমাত্র ফাইবার আর ফাইবার মিলেই হচ্ছে নেপস তৈরি হচ্ছে, or any kinds of foreign matter entangled with fibers. 2 নম্বর টেক্সটাইল টার্মস এন্ড ডেফিনেশনস থেকে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, তারা বলে যে নেপস ইজ আ স্মল knot of entangled fibers that usually comprises dead or
immature fibers in general nerves যে আমাদের ক্রিয়েট হচ্ছে সবচেয়ে বেশি ক্রিয়েট হয় ডেড অর ইম্যাচিউর ফাইবারের দ্বারাই। ASTM এর ডেফিনেশন অনুযায়ী nerves কাকে বলে? One or more fibers occurring in an entangled and unorganized mass. Any small entanglement of textile fibers that cannot be unraveled during carding or ginning, nerves which are on the surface of the fabric can cause untied or unprinted spots during dyeing or printing. Nerves sometimes contain immature fibers which are usually weaker than normal fibers. Definitely, আমি যদি ডেড ফাইবারের সাথে নরমাল ফাইবারকে কম্পেয়ার করি তাহলে অবশ্যই ডেড ফাইবার উইকার হবে নরমাল ফাইবার থেকে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে বেসিক্যালি কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে যেটা nerves এর কারণে তোমার প্রোডাক্টটা আসতে পারে, সেটা ইয়ার্নের ক্ষেত্রে হোক বা ফেব্রিকের ক্ষেত্রে হোক। ফেব্রিকের ক্ষেত্রে হলে পরে কি কি ধরনের প্রবলেম তোমার অ্যারাইজ হতে পারে, আর ইয়ার্নের ক্ষেত্রে হলে কি কি ধরনের প্রবলেম তোমার অ্যারাইজ হতে পারে। এই যে দেখো এখানে একটা আমি ছবি দিয়েছি জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য যে nerves আসলে দেখতে কেমন হয়। এই যে দেখো অনেকগুলো ফাইবার দেখা যাচ্ছে যে এটা ফাইবার থেকে ফাইবার মিক্স হয়ে হতে পারে, আবার কোনো একটা সিড বা একটা মাটি, এটা যেহেতু মাটিতে হয় কটন ফাইবারটা, এটা একটা ন্যাচারাল জিনিস, দেখা যাচ্ছে যে ওখান থেকে কোনো একটা পলিপ্রোপিলিনের ছেঁড়া অংশ সেটাকে চারদিকে জড়িয়ে একটা nerves হতে পারে। তাহলে আমি যদি কটন ফাইবারের ক্ষেত্রে চিন্তা করি এক্ষেত্রে আমি nerves কে 5টা ওয়েতে ক্লাসিফাই করতে পারি। 5টা ওয়ে কি কি বলেছে? প্রসেস nerves, mixed nerves, immature nerves, homogeneous dead nerves and fudge nerves. Recording আচ্ছা stopped. তোমাদের কি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়েছে? হ্যালো, না Ma'am, ম্যাম দেয়নি, এই মাসে তোমাকে দিবে। আচ্ছা কোন ডেট দিয়েছে, কবে দিতে পারে? ম্যাম 15 তারিখ মেবি দিতে পারে। মানে অগাস্টের 15 তারিখে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তোমাদের সিটি কবে থেকে স্টার্ট হতে পারে এসব নিয়ে তো কিছু এখনো ডিসিশন হয়নি না? না ম্যাম এগুলো এখন কিছু জানা আমাদের হয়নি। কিছু জায়গায় তোমাদের কোর্স কোঅর্ডিনেটর কি তোমাদেরকে কিছু জানিয়েছে ব্যাপারে? বলে স্যার বলেছিল যে মানে রেজাল্ট দিলে তারপরে শুরু হতে পারে। আচ্ছা আচ্ছা, না আমাদের এখনো জানানো হয়নি, কোর্স কোঅর্ডিনেটরদের আগে জানার কথা, এর জন্য জিজ্ঞেস করলাম। Recording আচ্ছা in ঠিক আছে, progress. তাহলে দেখো এখানে 5টা ওয়েতে nervesটাকে ক্লাসিফাই করা হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে প্রসেস nerves। এটা কখন প্রডিউস হয়? ইন জেনারেল যদি ফল্টি কার্ডিং অর আপ টু স্পিনিং ইয়ার্ন হওয়ার আগ পর্যন্ত যে যে ধরনের মেশিনের মধ্য দিয়ে এটা যায়, প্রসেস ফল্টের কারণে যে nervesটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে প্রসেস nerves। মিক্সড nerves কি? যখন ফাইবারের সাথে অন্য কিছুর এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে nervesটা ক্রিয়েট হচ্ছে, শুধু ফাইবারের সাথে ফাইবার না, ফাইবারের সাথে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে গ্রিটের সাথে দেখা যাচ্ছে যে ফাইবার এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে nervesটা ক্রিয়েট হয়েছে। 3 নম্বরে হচ্ছে ইম্যাচিউর nerves। নামেই বোঝা যাচ্ছে যে ইম্যাচিউরিটির কারণে যে nervesটা ফর্মেশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইম্যাচিউর nerves। হোমোজিনিয়াস ডেড nerves। হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস কি? হোমোজিনিয়াস কাকে বলে, হেটেরোজিনিয়াস কাকে বলে? কেউ ম্যাম হোমো হলো সম আর ম্যাম হোমোজেনিয়াস হচ্ছে হেটারো হলো যেগুলো অসম। হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো। জুনায়েদ বিন জামান, আইডি 004। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাডাম তুমি বলো হোমোজিনিয়াস হলো মানে সমসত্ব এক্সাম্পল দিয়ে। আহ, যেমন ম্যাডাম পানিতে চিনির যে দ্রবণ সেটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। আর হেটেরোজিনিয়াস? জি ম্যাম। হেটেরোজিনিয়াসটা কি? এটা তো হেটারো হোমোজেনাস, ওটা হেটেরোজেনাসটা কি? ম্যাডাম এটার উল্টাটা যেটা আর কি অসমসত্ব। আচ্ছা ঠিক আছে, ও যেটা বলেছে সেটা কি ঠিক আছে? মেহেদি ইমন তুমি বলো, যেটা বলেছে সেটা কি ঠিক আছে? আইডি 007।
ম্যাম হোমোজেনাস তো সব এক রকমের থাকে আর হেটারোজেনাস ভিন্ন রকমের থাকে। আচ্ছা, তুমি যদি তোমাদেরকে দিয়েই এক্সাম্পল দিতে চাও তাহলে এক্সাম্পলটা কেমন হতে পারে? যেমন আমরা এই ফেব্রিক আর ইয়ার্ন একসাথে ক্লাস করতেছি, হুম, এটা এটা কি হেটারোজেনাস। হোমোজেনাস নাকি হেটেরোজেনাস? হেটারোজেনাস যদি আমরা আচ্ছা, ক্লাস থাকে যদি আচ্ছা, তোমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ ধরো তাহলে যেহেতু দুইটা ডিপার্টমেন্ট এটা আছে তার মানে হোমোজেনাস এটা হচ্ছে হইতো। হেটেরোজেনাস, তাই না? আর যদি শুধুমাত্র ফেব্রিকের ফেব্রিক আর ডিপার্টমেন্ট ইয়ার্ন আলাদা থাকতো তাহলে হোমোজেনাস হইতো। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে হোমোজেনাস ডেড তাহলে বুঝতে পারছো যে একই গোত্রীয় ডিফারেন্ট কাইন্ডস অফ ডেড ফাইবারের মাধ্যমে যে নেটটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হোমোজেনাস ডেড নেট। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফাজ নেট, যেটা শর্ট বা ফাজি ফাইবারের কারণে হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে নেটসকে 5টা ভাগে ক্লাসিফাই করা যেতে পারে: প্রসেস নেটস, মিক্সড নেটস, ইম্যাচিউর নেটস, হোমোজেনাস ডেড নেটস এন্ড ফাজ নেটস। এখন দেখো, তুমি যদি নেটস এর স্ট্রাকচার এবং সাইজের উপর ডিপেন্ড করে তাকে ক্লাসিফাই করতে চাও তাহলে নেটসকে 3টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। একটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল নেটস, এটা হচ্ছে সিড কোড নেটস, আর একটা হচ্ছে মেকানিক্যাল নেটস। এখন বায়োলজিক্যাল নেটসটা কি? The nests containing immature or dead fibers, cards or combers are effectively removing such nests. এই টাইপের বায়োলজিক্যাল যে নেটস গুলো ক্রিয়েট হয় এগুলো বেসিক্যালি রিমুভ সবচেয়ে বেশি হয় ইফেক্টিভলি কার্ডিং এবং কম্বিং এর মাধ্যমে। 2 নম্বরে বলা হয়েছে যে seed coat nest. The seed coat fragments entangled with fibers. The quantity of seed coat nest depends on the quality of ginning process such as knife sharpening, blade alignment, and delivery roller grinding. Seed coat nests are clearly visible in the finished gray fabric as dark spots. Nest কিন্তু one kind of functional, তুমি যখন এটাকে intentionally create করো তখন নেপি ইয়ার্ন নামে কিন্তু একটা ইয়ার্ন আছে। তোমরা কখনো দেখেছো কিনা আমি জানি না, এক ধরনের সোয়েটার, বিশেষ করে সোয়েটার বা ছেলেদের পোলো শার্ট, মাঝে মাঝে মেয়েদের থ্রি পিসেও থাকে। ফেব্রিকের মধ্যে কিছু কিছু জায়গাতে ডট 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 করে আলাদা কালার বা একই কালারের ইয়ার্ন দেওয়া থাকে, যেটা দেখতে কিছুটা ক্লাউড ইফেক্টের মতো লাগে। কখনো কেউ দেখেছো কি? মনে হয় যে স্নো পড়ছে আমার ফেব্রিকটার উপরে, কোনো একটা স্নো এর ইফেক্ট আছে, এরকম দেখা যায়। এরকম কখনো পড়নি কেউ? জি ম্যাম, পড়ছি ম্যাম। হ্যাঁ, তো ওইটা কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা। যখন এটা ইন্টেনশনালি ক্রিয়েট করা হয় তখন কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ অ্যাস্থেটিক লুক দেয়, আর যখন এটা আনইনটেনশনালি হয় তখন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফল্ট। তাহলে 3 নম্বরে কি বলেছে যে মেকানিক্যাল নেটস, that is originate from production stages, fiber entanglement created by processing that starts with ginning and usually ends with opening and carding. During carding, damaged machine parts or improper machine settings can also create mechanical nests. These nests are usually formed from fine immature fibers. Unlike coarse and mature fibers, fine and immature fibers tend to curl up and entangle with other similar fibers to form mechanical nests. এখানে নেটস গুলো আসলে কিভাবে ফরমেশন হচ্ছে সেটা সম্পর্কে ছোট করে কিছুটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তোমাদের একটু আইডিয়া হয় যে কোন নেটসটা কি কারণে হচ্ছে এবং কোন কাজটা করলে আমি এই নেটস প্রবলেমটা রিমুভ করতে পারবো। আর আমি যদি সাইজের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করতে চাই তাহলেও নেটসকে 3টা ভাগে ক্লাসিফাই করা যায়: স্মল, মিডিয়াম এন্ড লার্জ। ইন জেনারেল লার্জটা যেটা এটাকেই ধরা হয়, স্মল আর মিডিয়াম অত বেশি দেখা যায় না আসলে। আর এটা কোন মেশিনের মাধ্যমে ডিটেক্ট করা হয় বা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ডিটেক্ট করা হয় এটাও আমরা ইনশাআল্লাহ এর পরের চ্যাপ্টার গুলোতে পড়বো। তো স্মল নেস কখন বলা হচ্ছে যে ডায়ামিটারের সাইজ যখন লেস দ্যান 0.3 মিলিমিটার হয়, 0.3 মিলিমিটারের চেয়েও কম সাইজের যে নেটস গুলো সেটাকে বলা হচ্ছে স্মল নেটস। এটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট বিকজ এটা সাইজ বুঝতেই পারছো যে কতটা ছোট। তো দেখা যাচ্ছে যে ডিটেক্টই করতে পারে না মেশিন যে এখানে এই নেটসটা আছে, যার কারণে ডিটেক্টই করা যায়নি, যেহেতু রিমুভ কিভাবে করা যাবে। ওটা যেহেতু ডিটেক্টও করা যায়নি, রিমুভও করা যায়নি, সো যখন ফেব্রিকে ফিনিশড গার্মেন্টস হিসেবে তোমার সামনে আসে তুমি দেখতে পাচ্ছ যে এক জায়গায় শেড ভ্যারিয়েশন এসেছে, এক জায়গায় দেখা যাচ্ছে কিছুটা গর্তের মতো হয়ে গেছে। তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম অ্যারাইজ হতে পারে। মিডিয়াম সাইজ নেটসটার সাইজটা কেমন? 0.4 থেকে 0.9 মিলিমিটারের মধ্যে যখন তোমার নেটসের সাইজটা থাকবে। এই টাইপস এর নেটস গুলো ইউজুয়ালি কার্ডিং এর সময় এফিশিয়েন্টলি রিমুভড হয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে লার্জ নেটস। এই নেটসটা আসলে ডিটেক্ট করা যায় ইজিলি এবং এটাকে রিমুভও করা হয়।
the nails of which diameter size is 1 millimeter or over 1 মিলিমিটার বা তার থেকেও বেশি। তাহলে কেউ যদি বলে নেপস এর সাইজ কি রকম হয়, সবসময় মাথায় রাখতে হবে এটা মিলিমিটারে থাকে, এটা খুব সূক্ষ্ম একটা জিনিস। 1 মিলিমিটার বা তার থেকেও বেশি যখন হচ্ছে আমার নেপস এর সাইজ, তখন আমি তাকে বলছি লার্জ নেপস। The easiest to remove because of their relatively heavy mass reacting to the centrifugal forces of opening and cleaning machines, and they are usually removed during carding. তাহলে আমরা সব তথ্য থেকে কি জানতে পারতেছি যে সবচেয়ে বেশি নেপস রিমুভ হয় যে পজিশনে, সেটা হচ্ছে কার্ডিং মেশিন। এখানে আরো কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, এটা তোমাদের লাগবে না। নেক্সট জেনারেশন কেন হয়, রিজন গুলা কি কি? আমি যদি এইটা তোমাদেরকে না দেখাই, তোমরা কি একটা দুটা রিজন আমাকে বলতে পারবে? ম্যাম ফাইবার ফাইবার ফ্রিকশনের কারণে। ফাইবার ফাইবার ফ্রিকশনের কারণে কিভাবে নেক্সট ক্রিয়েট হয়? বলো, তুমি যেটা বুঝো সেটাই বলো, এটা কারেক্ট হতে হবে, নট ম্যান্ডেটরি। ম্যাম ফাইবার ফাইবার ফ্রিকশনের কারণে যে ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যাওয়ার পরে এন্টাঙ্গেলমেন্ট। Recording stopped. আর কেউ বলতে পারবে? থ্যাংক ইউ। আর কেউ বলতে পারবে? কোহেসিভ ফোর্স। ম্যাম শর্ট ফাইবারের পরিমাণ বেশি হলে নেপস ক্রিয়েট হয় শুনছিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, শুনেছিলা, তার মানে তুমি এটা বিলিভ করো না, এটা তুমি জাস্ট শুনেছো। না ম্যাম ঠিক আছে, শর্ট ফাইবার বেশি হলো ওটা আচ্ছা, শর্ট ফাইবার বেশি হলে কেন নেক্সট জেনারেট হয়? ম্যাম রিজনটা সঠিক মনে নেই, আমরা হচ্ছে ওই যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ হচ্ছে ওই যে 1-2 এক্সামের আগে পড়েছিলাম, তো রিজনটা মনে নেই সঠিক। আচ্ছা ঠিক আছে, প্রোটিন ফাইবারের পরিমাণ বেশি থাকে তখন। ওকে। আর কেউ? ম্যাম প্রসেসিং এর সময় ম্যাম মেকানিক্যাল ফোর্স হলে তখন হতে পারে। আচ্ছা, মেকানিক্যাল ফোর্স কখন ফাইবারের ব্রেকেজের কারণ হবে, এটা কি বলতে পারবে? যেমন এই যে একটু আগে ম্যাম যেটা বললেন ম্যাচুরিটি ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে হতে পারে। আচ্ছা, এইটা যদি একদম ইজি এক্সাম্পল দিতে হয়, তাহলে তুমি এভাবে চিন্তা করো যে কিছু স্টুডেন্ট আছে যাদের ক্যাটাগরি হচ্ছে যে তারা 4 পাওয়ার ক্যাপাবল, তাহলে তুমি তাদেরকে কতটুকু প্রেসার দিতে পারবে আইডিয়া করে নাও। আর কিছু স্টুডেন্ট আছে যাদের পক্ষে কোনোভাবেই দেখা যাচ্ছে যে 3 বা 3.5 এর উপরে যাওয়া সম্ভব না, বিকজ সে এফোর্টই দিতে চায় না। আসলে সবারই ক্যাপাবিলিটি আছে, কেউ এফোর্ট দেয় আর কেউ এফোর্ট দেয় না। যে এফোর্ট দেয় সে ভালো রেজাল্ট করে বা ভালো ফল পায়, আর যে রেজাল্ট দেয় না সে খারাপ করে বা খারাপ ফল পায়। এখন যে এফোর্ট দিচ্ছে না, তুমি চাচ্ছ তাকে দিয়ে 4 পাওয়াতে, তো সেক্ষেত্রে তোমাকে যে পরিমাণ তার পেছনে পরিশ্রম দিতে হবে, যে 4 পেতে চায় এবং সে অনুযায়ী সে কাজ করে, তার পেছনেও কি তুমি সমান এফোর্ট দিতে পারবে? দুজনের এফোর্ট কি সমান হবে? না ম্যাম কখনোই না। আচ্ছা, এখন যে কোনোভাবেই চায় না যে সে ভালো করুক এবং সে ওভাবেই পড়ছে, তুমি তাকে বেশি এফোর্ট দেওয়ার কারণে কি কি নেগেটিভ রিজন হতে পারে অথবা কি কি নেগেটিভ ইফেক্ট হতে পারে তার উপরে? আচ্ছা, এটা দিয়ে এক্সাম্পল না দেই কারণ এটা আবার একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ফোর ম্যাডাম তাও বলতে পারবে না? পড়াশোনায় ছেড়ে দেবে মানে চাপের কারণে ছেড়ে দিতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সে ভয়ে, আচ্ছা এটার রেটটা অনেক কম যে অনেক চেষ্টা করে কিন্তু ভালো করতে পারছে না, কিন্তু এমনও হয় তাই না? দেখা যাচ্ছে যে তার জন্য অন্য কোনো প্ল্যানিং আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাই দেখা যাচ্ছে যেটা হয় না। তো তুমি দেখা যাচ্ছে যে একজনকে 5 ঘন্টা পড়লে সে যে কাজ করতে পারছে, আরেকজন 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়েও একই পরিমাণ ফল পাচ্ছে না। তার মানে কি এটা ডিপেন্ড করছে তার অ্যাটেনশনের উপর বা আদার্স কোয়ালিটির উপরে। তো দেখা যাচ্ছে যে যেহেতু যেসব জিনিসই ন্যাচারালি তৈরি করা বা ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা জিনিসই তার নিজস্বতা থাকে, একজনের সাথে আরেকজনের কোনো মিল থাকে না। এখন তুমি সবাইকে যদি সেম ভাবে প্রসেস করতে চাও, তাহলে দেখা যাবে কারো উপরে পজিটিভ ইফেক্ট হচ্ছে আর কারো উপরে কি নেগেটিভ ইফেক্ট হচ্ছে। একটা বাচ্চা যে 4 পেতে চাই না, তুমি যখন তাকে প্রেসার দিচ্ছ তখন সে কি করবে, হয় পড়ালেখাই ছেড়ে দিবে, আর না হয় হয়তো মাঝে মাঝে এমন হতে পারে যে সে চেষ্টা আরো বাড়িয়ে দিয়েছে, তাই না? তো এখানে আমি আসলে এটা বোঝাতে চাচ্ছি যে
তুমি যখন ফাইবার, যেহেতু আমরা ফাইবার নিয়ে পড়াশোনা করছি, ফাইবারকে তুমি যখন প্রসেস করছো তখন যে ফাইবারের কোয়ালিটি ভালো, দেখা যাচ্ছে যে সেই ফাইবারের স্পিড যতটুকু দিলেই হচ্ছে তার ওপেনিং এবং ক্লিনিং হওয়ার জন্য, যে ফাইবারের কোয়ালিটিটা অনেক বেশি খারাপ, দেখা যাচ্ছে ওই সেম স্পিড তুমি যখন তাকে দিয়ে যাচ্ছ তার ব্রেকেজ রেট অনেক বেড়ে যাচ্ছে, সে ওপেনিং ক্লিনিং কি হবে, সে আরেকটা প্রবলেম ক্রিয়েট করছে যার নাম হচ্ছে নেপস। তো এটা একটা রিজন হতে পারে যে একজন বললো যে মেকানিক্যাল ফোর্সের কারণে বা ডিফারেন্ট কাইন্ডস অফ যে ফোর্স আমি অ্যাপ্লাই করছি সেটার কারণে নেপস ক্রিয়েট হতে পারে, অ্যাবসলিউটলি হতে পারে। আর কি রিজন হতে পারে? ম্যাম ময়েশ্চার। হ্যাঁ, ময়েশ্চার অনেক ইম্পর্টেন্ট একটা রিজন। এমনকি তুমি একটু আমাকে বলতে পারবে যে ময়েশ্চারের কারণে কিভাবে নেপস ফর্মেশন হতে পারে? ম্যাডাম যদি একটা ফাইবারের যদি কটনের যদি ময়েশ্চার বেশি হয় তাহলে অনেক বেশি পানি অ্যাবজর্ব করে রাখবে, তখন হচ্ছে ওপেনিং বা ক্লিনিংটা ঠিকভাবে হবে না, ওটা হচ্ছে নট বেঁধে যাবে ম্যাম। হ্যাঁ, মানে ল্যাপিং টেন্ডেন্সিটা অনেক হাই হয়ে যাবে, তাই না? আর যেহেতু তাকে ওপেনই করা যাচ্ছে না, যেমন ধরো তুমি একটা গ্লাস ভর্তি পানির মধ্যে যদি কিছু ফাইবারের গুচ্ছ চুবিয়ে তারপরে বের করো, তাহলে ওই ফাইবারটাকে ওপেন করা কি ইজিয়ার হবে নাকি যে ফাইবারের ময়েশ্চার পার্সেন্টেজ 8.5 আছে সেটাকে প্রসেস করা ইজিয়ার হবে? কোনটা ইজিয়ার হবে? ম্যাডাম যেটার ময়েশ্চার পার্সেন্টেজ 8.5 আছে ওটা। ডেফিনেটলি। এখন এই সেম জিনিসই যদি উল্টা ভাবে হয় যে একদমই ময়েশ্চার নেই, পুরাপুরি হচ্ছে ড্রাই কন্ডিশনে আছে, তখন কি নেপস ফর্মেশন বাড়বে নাকি কমবে? ম্যাডাম তখনও বাড়বে। তখন কিভাবে বাড়বে? ম্যাম রিজন না, সেলুলার থিকনেস বেসিক্যালি না, যখন ফাইবারের মধ্যে একদমই ময়েশ্চার নেই তার মানে কি সে একদম ড্রাই অবস্থায় আছে, তখন দেখা যাচ্ছে যে প্রসেসিং এর সময় মেটালের সাথে তোমার মেশিন পার্টসের সাথে ফাইবারের ফ্রিকশনের কারণে ফাইবারের ব্রেকেজ রেটটা বেড়ে যাবে, তাই না? তো যখন ফাইবারের ফ্রিকশন বেশি হচ্ছে, ব্রেকেজ বেশি হওয়া মানে নেপস বেশি হওয়া, ঠিক আছে? তো অনেকগুলা কিন্তু তোমাদের মধ্য থেকে বের হয়ে এসেছে, তাহলে আমরা ওখানে গিয়ে দেখি যে আসলে Recording in progress. আর কি কি রিজন ছিল। আচ্ছা, তাহলে দেখো বলা হয়েছে the two main factors affecting neps formation are fiber characteristics and mechanical processing. Fiber characteristics বলতে বোঝানো হচ্ছে যে ফাইবারের যে প্রপার্টিজ গুলো আছে, ফাইবারের ওই প্রপার্টিজ এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যেমন তার ডায়ামিটার কেমন ছিল, তার ম্যাচিউরিটি লেভেল কেমন, তার স্ট্রেংথ কেমন ছিল, তার তোমার হচ্ছে গিয়ে লেন্থ কেমন ছিল, এইসব বলা হচ্ছে আর কি। 2 নম্বরে বলা হচ্ছে নেপস আর জেনারেটেড ইন দ্য সাবসিকুয়েন্ট প্রসেস লাইক হ্যান্ডলিং, জিনিং, ব্লো রুম, কার্ডিং। এই প্রসেস গুলাতে সাবসিকুয়েন্টলি কি হয়, নেপস ফর্মেশন হতে পারে। কটন উইথ টু হাই আর লো ময়েশ্চার, যেটা নাজিম বলেছে মোস্ট প্রবাবলি যে ময়েশ্চারের কারণে হতে পারে। ডেফিনেটলি যে কোনো জিনিস এক্সেস অলওয়েজ ব্যাড, সেটা এক্সেসিভলি হাই হলেও ব্যাড, সেটা এক্সেসিভলি লো হলেও ব্যাড। তার কারণে আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়, সেটা যে কোনো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা নিজের লাইফের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, সবসময় মনে রাখবে যে কোনো জিনিসের এক্সেস অলওয়েজ তোমার জন্য ব্যাড। 4 নম্বরে বলা হয়েছে এক্সট্রিমলি ফাইন কটনস উইথ হাই ট্রাশ কন্টেন্ট। তোমার কটন অনেক বেশি ফাইনার কিন্তু তার মধ্যে ট্রাশ কন্টেন্টের পরিমাণ প্রচুর বেশি। তো ট্রাশ কন্টেন্ট যখন বেশি থাকে তখন কি হয়, স্পিড বাড়িয়ে দিতে হয় যাতে তার ওপেনিং ক্লিনিংটা ভালো করে হয়। আর দেখা যাচ্ছে ফাইনার কটন হওয়ার কারণে কি হচ্ছে, সে অত বেশি স্পিড নিতে পারছে না, ছিঁড়ে যায়, আর যখনই ছিঁড়ে যায় তখনই নেপস ফর্মেশন হয়। রাফ আর ব্লান্ট প্লেটস এন্ড বেন্ট পিন অন বিটার্স, বিটিং রেটের উপরে কিন্তু নেপস ফর্মেশন হতে পারে। ন্যারো সেটিংস বিটুইন দ্য ফিড রোলার এন্ড বিটার, এটাও আরেকটা রিজন হতে পারে যে ফিড রোলার এবং বিটারের মাঝখানে যে সেটিংটা সেটা যদি যতটুকু ন্যারো হওয়ার কথা তার থেকেও বেশি ন্যারোয়ার হয়ে যায়, তখন ওপেনিং এর কারণে ফাইবারের কোয়ালিটি বাড়া তো দূরে থাক, সেখানে নেপস ফর্মেশন হয়ে কোয়ালিটি আরো ডিগ্রেড করতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ ফ্যান টু বিটার স্পিড,
তোমরা কি মেশিন দেখতে তো পারোনি, পেরেছো? তোমরা কি একটা ল্যাবও তো করতে পারোনি, তার আগে তো করোনা ঝামেলা শুরু হলো। ওখানে দেখবে যে ব্লো রুম সেকশনটা কিভাবে চলে, একটা থেকে আরেকটাতে এয়ার ফ্লো এর মাধ্যমে ম্যাটেরিয়াল গুলা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যায়। ব্লো রুম কিন্তু একটা মেশিন না, অনেকগুলা মেশিনের সিকোয়েন্সে তৈরি। তো যদি তোমার ওই এয়ার ফ্লো যে হচ্ছে, এয়ার ফ্লো এর সাথে বিটিং স্পিডের প্রপোর্শন না থাকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেশিও হয়ে যায়, তখনও কিন্তু তোমার ফাইবার ব্রেকেজ রেটটা অনেক বেড়ে যেতে পারে, যার কারণে নেভস ফর্মেশন হতে পারে। ইভেন সো মোর নেভস ক্যান বি produced in the drafting zones of later machines and in the resultant yarn. For finer cottons, the card wave nails increase with the card recurrence speed. এখানে অনেকগুলো রিজন বলা হয়েছে। Not only do immature fibers readily tangle up to form nails, they also readily break under any kind of mechanical stress. Fibers that are long and fine are more subject to breakage in high-speed manufacturing than fibers that are short and coarse. It is common practice to slow machinery down when processing long fine fibers. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো, যে কোনো মেশিনের স্পিড কতটুকু বাড়াতে হবে বা কমাতে হবে, সেটা ডিপেন্ড করে আসলে ওই প্রোডাক্টের বা তুমি যে ম্যাটেরিয়ালকে প্রসেস করছো তার কোয়ালিটির উপরে। এখন ধরো তুমি দুই ধরনের ম্যাটেরিয়ালকে কাজ করেছো বা কাজ করছো, যার মধ্যে একটা কোয়ালিটি ছিল যেটা অনেক বেশি কোয়ার্স আর হচ্ছে শর্ট ফাইবার, তাহলে ওই ফাইবারের ক্ষেত্রে স্পিডটা তুমি একটু ধরো বাড়িয়ে দিয়েছো। এখন তুমি যখন ফাইনার এন্ড লঙ্গার ফাইবার ইউজ করছো, তখন তার মধ্যে কিন্তু ট্রান্স কন্টেন্টের পার্সেন্টেজ এমনিতেই অনেক কম থাকে, কিন্তু তুমি কি করলে তারপরেও স্পিডটা কমালে না, ওই একই স্পিডে তুমি তোমার এই ফাইবারটাকেও প্রসেস করালে। তখন কি হবে, কোয়ালিটি ভালো হওয়া তো দূরে থাক, তোমার ফাইবারে দেখা যাচ্ছে যে ড্যামেজ রেটটা অনেক বেড়ে যায়। তো অনেক কিছু ভেবে তোমার সেটিং গুলাকে কিছুটা বাড়াতে বা কমাতে হয়। And বলেছে fibers that have elevated levels of trash must be cleaned more aggressively, resulting in more broken fibers and therefore more nets. আমজাদ হোসেন, তোমার মাইকটা একটু অফ করো, হ্যাঁ, আমি তোমাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ফাইবারের মধ্যে ট্রাশের পরিমাণ অনেক বেশি থাকলে আমাদের যে স্পিডটা আমরা ওটার জন্য ডিটেক্ট করি, সেটা দেখা যাচ্ছে অ্যাগ্রেসিভ বলতে এখানে রাগান্বিত বোঝানো হয়নি, অ্যাগ্রেসিভ বলতে বোঝানো হচ্ছে যে ফাইবার ওপেনিং বা ক্লিনিং এর জন্য যতটুকু স্পিডের দরকার ছিল, তুমি কি করলে, তুমি ভাবলে যে না আমি আরো বেশি ট্রাশকে রিমুভ করতে চাই, যার কারণে স্পিডটা আরো বাড়িয়ে দিবে। তখন যেটা হতে পারে যে ডেফিনেটলি ব্রেকেজ রেট বেড়ে যাবে, আর ব্রেকেজ রেট বেড়ে গেলেই নেক্সট টেন্ডেন্সি হাই হয়ে যাবে। তাহলে এখানে আমরা অনেকগুলো রিজন কিন্তু জানলাম, এই রিজনকেই যদি আমি উল্টা করে ভাবি তাহলে কিন্তু রিমুভাল অফ নেভসটা বের হয়ে যাচ্ছে। যেমন এক নম্বরে বলা হয়েছে যে it is necessary to select the cotton according to moisture content in the cotton. In both cases, if moisture content is less or more, our process will become critical. রিজনের মধ্যে আমরা একটা রিজন দেখেছিলাম যে ময়েশ্চারের পরিমাণ যদি টু হাই হয় তখনও একটা প্রবলেম আছে, যদি টু লো হয় তখনও প্রবলেম আছে। তার মানে আমরা কি করব, আমরা মডারেট রাখার চেষ্টা করব, যেটার মাধ্যমে কি হবে, আমাদের নেভস ফর্মেশন আমরা অ্যাভয়েড করতে পারবো। দুই নম্বরে বলা হয়েছে as quality of our end product depends upon raw material, if cotton having more trash content then it is necessary to increase beating point, and this beating will directly affect our nest formation and nest formation will be less. তাহলে আমার ট্রাশ কন্টেন্টের পরিমাণের উপর ডিপেন্ড করে আমি বিটিং রেটটা বাড়াবো বা কমাবো। যখন আমি দুইটা রেশিওকে অ্যাপ্রোপ্রিয়েট রাখতে পারবো, তখন কনসিকুয়েন্টলি আমার নেভস ফর্মেশন টেন্ডেন্সি অনেক কমে যাবে। 3 নম্বরে বলা হয়েছে should have to take action that during mixing soft waste and processed slab not to be mixed with fresh mixing. This step is necessary to avoid nest formation, as nest formation affects the quality of our yarn and the same time it will affect our fabric as well. Some nets may be removed during carding. The comber is a machine process subsequent to carding where nets can be removed. And another one is electronic yarn clearer, যেটা থাকে ওয়াইন্ডিং সেকশনে। যখন আমার ইয়ার্ন তৈরি করা হয়ে গেছে তখন আমরা কি করি, ইয়ার্নটাকে ছোট ছোট, ইয়ার্নটা যখন একটা রিং স্পিনিং মেশিনে থাকে যেটাতে জড়ায় সেটার নাম কি? হ্যাঁ,
কেউ জানো না? ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কারো কাছ থেকে তো এক্সপেক্ট করা যায় অ্যান্সারটা। বলো দেখি, রিং স্পিনিং এ যেটাতে ইয়ার্নটা জড়াচ্ছে ওর নাম কি? ম্যাম ম্যাম রিং Frame. স্পিনে যেটাতে জড়ায়। ইয়েস, ইয়ার্নটা Ring টুইস্ট frame নাকি হওয়ার ma'am? পরে স্পিনার ববিন। কি বলো রিং রিং কপস কপ। কি রিং কপ? এটা তোমাদের হোমওয়ার্ক, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো, এটা তোমাদের জানা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে লাস্ট ওয়ান ইজ ওয়াইন্ডিং সেকশনে ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারের মাধ্যমেও নেস্ট রিমুভ হয়। আর আমাদের নেক্সট চ্যাপ্টারের লাস্টের আগের টপিকটা হলো যে নেস্ট টেস্টিং এর ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স কি এটা কি আর পড়ার দরকার আছে? আমার ফেব্রিকের কোয়ালিটি অ্যান্ড ইয়ার্ন কোয়ালিটিকে বেটার করার জন্য ডেফিনেটলি, আনইভেন ডাই যাতে না হয় এটাকে রোধ করার জন্য, এন্ড ব্রেকেজ কমানোর জন্য, অ্যাপিয়ারেন্স যাতে ভালো হয় এর জন্য আমার নেস্ট টেস্টিং এর দরকার আছে। কারণ আমি যদি প্রবলেমই ডিটেক্ট করতে না পারি আমি ডেফিনেটলি সলিউশন পাবো না। এখন কথা হচ্ছে যে নেস্ট কাউন্ট করার ফরমেশনটা কি। এখানে যেটা বলা হয়েছে এই প্রসিজিওরে নেস্ট কাউন্ট করা অনেক বেশি ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং, যেটার কারণে মডার্ন মেশিনারিজ রয়েছে। কেউ কি বলতে পারবে যে কোন মেশিনের সাহায্যে ফাইবার অর ইয়ার্ন নেস্ট ডিটেক্ট করা হয়, অর স্লাইভারের অর রোবিং এর? আচ্ছা, ম্যানুয়ালি যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? নাম্বার অফ নেস্ট পার 100 স্কোয়ার ইঞ্চ, এটা 100 স্কোয়ার ইঞ্চের মধ্যে কতগুলা নেস্ট আছে একটা কার্ড ওয়েবে, যেটাকে ইন জেনারেল যদি এখানে একটা স্ট্যান্ডার্ড হ্যাং ফ্লাইবার ধরা হয়েছে 0.12 এনি। ইংলিশ কাউন্ট কাকে বলে? এটা পারো, কিন্তু এটা না পারলে খুব খারাপ কথা। তোমাদেরকে স্যার আমি জানি ইয়ার্ন কাউন্টের উপরে বিশাল বড় একটা চ্যাপ্টার পড়া। বলো ইংলিশ কাউন্ট কাকে বলে? ইংলিশ কাউন্টের ডেফিনেশনটা কি? এটা এটা কারো মনে নেই? ম্যাম একটু নেট 840 পাউন্ড, সরি 840 হ্যাং সুতার ওজন যদি 1 পাউন্ড হয় তাকে ইংলিশ কাউন্ট বলে। 20 এনি বলতে কি বোঝায়? 840 হ্যাং 840 ইয়ার্ডসের হ্যাং যদি 20টা থাকে এবং সেটার ওজন যদি 1 পাউন্ড হয় তখন তাকে 20 এনি বলা হয়। 1 পাউন্ড। যে কোনো একজন বলো, দুজন বলেছো কেন? 1 পাউন্ডে 840 ইন্টু 20 ইয়ার্ডস। ওরা যেটা বলছে সেটা কি ঠিক আছে? বাকিরা কি বলো? জি ম্যাম ঠিকই আছে। ঠিকই আছে, জি তাহলে ম্যাম। তুমি বলো 40 এনি বলতে কি বোঝায়? ম্যাডাম 840 হ্যাংকে ম্যাডাম 40টা 840 ম্যাডাম 840 গুণন 40, এটা যদি 1 পাউন্ড হয় তখন সেটাকে 40 এনি বলে। 840 গুণন 40, এটা তারপর কিসে থাকবে? ইউনিটটা কি? ম্যাডাম ইয়ার্স। বাকিরা ঠিক আছে? ম্যাম 840 ইয়ার্ডের 20টা হ্যাঙ্কের ওজন 1 পাউন্ড, তখন তাকে 20 এনি বলবে। 840 ইয়ার্ডের 20টা হ্যাঙ্কের ওজন 1 পাউন্ড। ওকে, তাহলে 20 এনি ফাইনাল নাকি 60 এনি? 60 এনি। 60 টেক্সট ফাইনাল নাকি 120 টেক্সট? কোনটা? টেক্সট কি ডিরেক্ট কাউন্ট নাকি ইনডিরেক্ট কাউন্ট? ম্যাডাম ডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টে ভ্যালু বাড়লে ইয়ার কি ফাইনাল হয় নাকি কোয়ার্সার হয়?
হোয়াটসঅ্যাপ তাহলে ফাইনাল 60 হয় টেক্সট ফাইনাল নাকি 120 টেক্সট ফাইনাল? 50 টেক্স কোনটা? ম্যাম বাড়লে ফাইনাল হওয়ার কথা পারলে ফাইনাল হয় কিসের ক্ষেত্রে? এনির ক্ষেত্রে ম্যাম অ্যানির ক্ষেত্রে তো টেক্সটের যেটা ক্ষেত্রে কি হয়? টেক্সটের ক্ষেত্রে কি হয়? ম্যাডাম ইনডিরেক্ট কাউন্টে বাড়লে ফাইনাল হয় আর ডিরেক্ট কাউন্টে বাড়লে কোর্সার। জি, মিক্স আপ করে ফেলো না, হ্যাঁ স্যার কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন করবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে নেটস কাউন্ট করতে পারি? যে নাম্বার অফ নেটস পার 100 স্কয়ার ইঞ্চ অফ কার্ড ওয়েভ, যেটা একটা স্ট্যান্ডার্ড হ্যান্ড ফ্লাইভার ধরা হয়েছে সে 0.12 এর এর 40 ইঞ্চ ওয়াইড কার্ডের মধ্যে তোমাকে নেটস কাউন্ট করতে বলা হলো। How to measure the count of nets? At first, a wave is collected from the card placed on a 10-inch by 10-inch blackboard. Then the nets are counted and the number of nets found is corrected from any difference in hang or card wave. Mathematically যদি আমি বলতে চাই তাহলে nets equal to m into 100. m মানে কি? নাম্বার অফ নেটস পার স্কয়ার ইঞ্চ। একটা কার্ড ওয়েভ তোমাকে দেওয়া হলো, ওটার পার স্কয়ার ইঞ্চের মধ্যে নাম্বার অফ নেটস কত, এটাতে তুমি 100 কে গুণ দিবে। সে তোমার মেশিন নষ্ট। অলওয়েজ মনে রাখবে, মডার্নাইজেশন যতই থাকুক না কেন, তুমি যদি বেসিক না জানো তুমি অনেক অসহায়। হঠাৎ করে তোমার মেশিন ফেল করলো, তার মানে কি তুমি কি কাজ না করে বসে থাকবে? তোমাকে তো অল্টারনেটিভ খুঁজতে হবে, যার কারণে সবসময় ম্যানুয়াল আগে জানবা, দেন দেখবা যে ড্রাইভিং শিখতে হলেও প্রথমে কি ম্যানুয়ালি শিখায়, তাই না? কারণ এখন তো সব অটোমেটেড হয়ে গেছে, কিন্তু বাই চান্স যদি কোনো একটা প্রবলেমে পড়ো তখন যাতে ফেস করতে পারো। তো অনেকেই বলে যে অটোমেটেড হয়ে গেছে, ম্যানুয়াল জানার কি দরকার, এটা হচ্ছে রিজন। যদি ম্যানুয়াল জানো তাহলে মডার্নটা ডিটেক্ট করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আমি ভেবেছি আমি প্রথমে একবার রোল কল করব, লাস্টে একবার রোল কল করব। তোমরা আহ তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায় তাও ক্লাসে জয়েন করো না। আচ্ছা, আমাদের 5 নাম্বার ক্লাস লেকচারটা শেষ হয়েছে, আমরা তাহলে একটু 6 নাম্বারে যাই। Recording stopped. আচ্ছা, তোমাদের 1 থেকে 5 নাম্বারে যতগুলো লেকচার পড়ানো হয়েছে কিছু কি মনে আছে, নাকি আমি একবার তোমাদেরকে দেখিয়ে যাব 6 নাম্বারে যাওয়ার আগে? ম্যাম একবার হচ্ছে রিভিউ করলে ভালো হয়, আমরা তো এর মাঝখানে আরেকটা পরীক্ষা দিয়ে আসছি, তো অনেক কিছু ভুলে গেছি। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি জাস্ট টপিক গুলো দেখাই, তারপরে আমি নতুন টপিকে যাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা কিছু ধরতেই পারছো না। আচ্ছা, ফার্স্ট লেকচারটা তো ইন্ট্রোডাকশনের উপরে ছিল। আমি জাস্ট টপিক গুলো তোমাদেরকে একবার দেখিয়ে যাচ্ছি, কারো যদি কোনোটাতে প্রবলেম থাকে তাহলে আমাকে বলো, হ্যাঁ? আচ্ছা, এখানে ডেফিনেশন পড়ানো হয়েছিল আর ডিফারেন্ট কাইন্ডস অফ ছোট ছোট জিনিসগুলো যেটা তোমার ফাইবার অ্যান্ড টেস্টিং এর ক্ষেত্রে দরকার, ওগুলোর সাথে তোমাদেরকে পরিচিত করা হয়েছিল। এই ডেমিং কোয়ালিটি সার্কেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ডিফারেন্ট পজিশনের যখন তোমরা যাবে, যখন তোমরা জবে ঢুকবে বা হায়ার স্টাডিতে যেখানেই যাও না কেন, যেটাই জীবনে করো না কেন, এই সাইকেলটাকে যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ অনেক শাইন করবে। আর এটা তোমাদের যে সাবজেক্টিভ কোর্সটা পড়ানো হচ্ছে ফাইবার অ্যান্ড ইয়ান টেস্টিং, এটার ক্ষেত্রেও অনেক ইম্পর্টেন্ট। তো এটা একটু ভালো করে পড়ে নিও, বুঝে পড়ে নিও। আচ্ছা, আমাদের ফার্স্ট
কোর্সের লাস্ট টপিক যেটা ছিল টেবিং কোয়ালিটি সাইকেল, এখানে টেস্টিং এর অবজেক্টিভ কি, টেস্টিং এর ইম্পর্টেন্স কি, টেক্সটাইল টেস্টিং এর অবজেক্টিভ কি, টেক্সটাইল টেস্টিং এর ইম্পর্টেন্স কি, এগুলোর উপরে ছিল এবং কিছু ডেফিনেশনস ছিল। সেকেন্ড লেকচারটা ছিল হচ্ছে ফাইবার ময়শ্চারাইজেশনের উপরে। দেখে যে চ্যাপ্টারটা আছে ফাইবার ময়শ্চার, এই চ্যাপ্টারটাও আসলে কোনো চ্যাপ্টার থেকে কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্সই কম না। সেটা তোমার ময়শ্চারের টাইপস অফ রিলেশন তোমার ফাইবারের সাথে, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। ময়শ্চার টিকেন কি, ময়শ্চার কন্টেন্ট কি, দুটোর মাঝে রিলেশন কি, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার কি, টেস্টিং অ্যাটমসফিয়ার কি, অ্যাবসলিউট হিউমিডিটি কি, হিউমিডিটি কি, তারপর তুমি কোন কোন মেজারমেন্টের মাধ্যমে কোন একটা পজিশনে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন মেজার করতে পারো। এখানে কিছু ম্যাথও ছিল। কারেক্ট ইনফোসয়েডটা অ্যাজ আ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং যারা স্পিনিং এর স্টুডেন্ট আছে তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। যারা স্পিনিং এ নিজের ক্যারিয়ার করতে চাও, এই সম্পর্কে নলেজ একদম ক্লিয়ার থাকা খুব বেশি বাধ্যতামূলক। রিগেন হিউমিডিটি রিলেশন গুলা কি ছিল টেক্সটাইলের সাথে, তারপর অ্যাবজর্পশন ডিসঅর্পশন কার্ভটা কি, এটা হিস্টেরেসিস লুপের রিলেশন কি ছিল এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টিভ অ্যাবজর্পশন কার্ভ, তারপর একটা ম্যাথ ছিল। কোন কোন ফ্যাক্টর আছে যেটা তোমার রিগেনের কারণে টেক্সটাইল ম্যাটেরিয়াল উপরে এফেক্টেড হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপর ইফেক্ট অফ রিগেন অন ফাইবার প্রপার্টিজ, ইফেক্টটা কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেকেন্ড টপিক ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের। থার্ড ওয়ান ছিল হচ্ছে কি নিয়ে বলতো, মনে আছে? থার্ড ওয়ান ছিল হচ্ছে স্যাম্পলিং এর উপরে। আচ্ছা, কোন ধরনের স্যাম্পলিং মেথড কে বেসড করা হয়, বায়াসড অর র্যান্ডম? হ্যাঁ র্যান্ডম ছিল। র্যান্ডম। আচ্ছা, দেখো 3 নম্বর লেকচারটা যেটা ছিল স্যাম্পল এন্ড স্যাম্পলিং এর উপরে। স্যাম্পল কাকে বলে, স্যাম্পলিং কাকে বলে, অবজেক্টিভস গুলা কি কি, কোন কোন টার্ম ইউজ করা হয়, স্যাম্পলের টাইপস গুলা কি কি, স্যাম্পলিং মেথড কত ধরনের, কোনটাকে বেস্ট ধরা হয়, কেন, ফাইবার স্যাম্পলিং এর মেথডস একটা পড়ানো হয়েছিল তোমাদেরকে, যেটাকে বলা হচ্ছে জোনিং টেকনিক। আরো অনেকগুলো মেথড আছে, এগুলাও কিন্তু তোমরা নিজেরাই শিখে নিবে। তারপর আমি যদি ফাইবার স্যাম্পলিং ফর্ম, স্লাইভার বা রোবিং বা ইয়ার্ন থেকে করি, সেটা কি কি ধরনের হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপর ইয়ার্ন স্যাম্পলিং যদি আমি করতে চাই তাহলে সেটা কিভাবে সম্ভব, ফেব্রিক স্যাম্পলিং যদি আমি করতে চাই সেটা কিভাবে সম্ভব, এটাও পড়ানো হয়েছিল। এন্ড 4 নম্বরের লেকচারে পড়ানো হয়েছিল হচ্ছে ফাইবারের প্রপার্টিজ গুলা। ওখানে ফাইবারের কোন কোন প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছিল, কারো কি মনে আছে? এক নম্বরে ছিল ফাইবার লেন্থ। লেন্থের মধ্যে লেন্থ রিলেটেড যা আছে সবকিছু পড়ানো হয়েছিল। এগুলো কিন্তু কটন ফাইবারের ক্ষেত্রে। আরো দুটো ফাইবারের ক্ষেত্রে তোমরা কিছু বইয়ে পাবে, যে বইটাতে সেটা হচ্ছে ফ্লাক্স আর উল ফাইবারের ক্ষেত্রে। এই দুটো পদ্ধতিতে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা আমাকে প্রেজেন্টেশন বানিয়ে সেটা প্রেজেন্ট করবে। সেটা হচ্ছে উল আর ফ্লাক্স ফাইবার। আমি আমার কোর্সটা কমপ্লিট হলে আমি তোমাদের প্রেজেন্টেশন স্টার্ট করবো, যেহেতু এখন সময় আছে, আর এটার উপরে তোমাদের মার্ক থাকবে। এখান থেকে আমি তোমাদের কম সর্টের মেথডটা শিখিয়েছি, এখানে আরো অনেকগুলো মেথড আছে, তোমরা প্রত্যেকটা মেথড সম্পর্কে শিখে রাখবে, কারণ কখন কোনটা কাজে লাগে বলা যায় না। 2 নম্বরে ছিল যে ফাইবারের ফাইননেস। ফাইননেস রিলেটেড যে যে ইনফরমেশন গুলো দরকার তোমাদের জানা সবগুলো এখানে ছিল। এখানে টোটাল 4টা মেথড, 4টা মেথডই তোমাকে শিখতে হবে, যার মধ্যে আমি তোমাদেরকে এয়ার ফ্লো মেথডটা শিখিয়েছি। বাকি যে তিনটা তোমরা যেই বুথের বইয়ে পাবে, এবং বিপি সার্ভিসের বই থেকে তোমরা ইজিয়ার ভাষায় বা ইজিয়ার ল্যাঙ্গুয়েজে পড়তে পারো। যখন কোনো প্রবলেম হবে আমাকে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দিব। 3 নম্বরে ছিল ফাইবার স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ রিলেটেড কিছু টার্মিনোলজি এবং ডেফিনেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। কিছু ম্যাথ ছিল, আর মেজারমেন্ট মেথড ছিল। সিঙ্গেল ফাইবার হলে সেটা স্ট্রেংথ কিভাবে মেজার করবো, বান্ডেল ফাইবার স্ট্রেংথ হলে সেটা কিভাবে মেজার করবো,
and the last one was maturity. ম্যাচুরিটির ক্ষেত্রে ম্যাচুরিটি রিলেটেড সব জিনিসপত্রগুলো ছিল এবং ম্যাচুরিটি আমরা ডিটারমাইন করবো কিভাবে এটার উপরে ইনফরমেশন ছিল। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এই সাবজেক্টটাকে অনেক ভয় পেতাম। আই হোপ যে তোমাদের এই সাবজেক্টটা ভয় লাগে না, লাগে কি? না আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। আমি খুব ভয় পেতাম এই সাবজেক্টটাকে, কারণ আমি অনেক কিছু বুঝতাম না। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানো। তারপরে যদি কোনো কিছুতে প্রবলেম থাকে তোমরা আমাকে আলাদা করে নক করতে পারো, কোনো প্রবলেম নেই। ম্যাম এই স্লাইডটা একটু কাইন্ডলি দিয়ে দিলে ভালো, এটা সম্ভবত দেয়া হয়নি। আচ্ছা আমি স্লাইড দিয়ে দিব, কিন্তু আমি রেকর্ডিং দিব না, কারণ রেকর্ডিং দিতে যেটা হয়, যেমন তোমাদের দুইটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হওয়ার কথা 170 প্লাস, কিন্তু দেখো মাত্র 107 জন আছো, যার মধ্যে আমি লগ ইন করা আছে, আমি বাদে 106 জন। তো যারা আমার ক্লাস অ্যাটেন্ড করে না তাদের আসলে রেকর্ডিং শুনে শুনে আমার ক্লাসে আসবে না, এটা আমার আসলেই পছন্দ না। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমি আবার সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস রিভিউ করে তোমাদেরকে বুঝাবো, কিন্তু আমার ক্লাসে থাকতে হবে। আমি যা রেকর্ডিং গুলা দিয়েছিলাম, এখন থেকে আমি আর দিব না। Recording in progress. আচ্ছা দেখো, তোমাদের 6 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে এইচপিআই এর উপরে। এটা হচ্ছে একটা ম্যানুয়াল, যেটা ধরে আমি তোমাদেরকে পড়াবো। তোমরা তোমাদের মতো করে যতটুকু লাগবে নিয়ে নিবে, আমি একদম মেইন ম্যানুয়ালটাই তোমাদেরকে দিয়ে দিব। এটা আমি তোমাদের জন্য একটু শর্টকাট করে করেছি, বাট আমি মেইনটাই তোমাদেরকে দিব, যাতে তোমাদের ইন ফিউচার আরো কোনো ইনফরমেশন জানার হলে সেখান থেকে জেনে নিতে পারো। তাহলে দেখো, এইচপিআই এর ফুল ফর্মটা হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। ম্যাম ওই স্লাইডটা তো মনে হয় আসে নাই, দেখতে পাচ্ছ? আমি তো না দেখতে ম্যাম পাচ্ছি আসে নাই এখন। আচ্ছা আচ্ছা, শেয়ার করতে ভুলে গেছে। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম হ্যাঁ এখন আসছে। আচ্ছা, তাহলে এইচবিআই এর ফুল ফর্ম হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। যে ইনস্ট্রুমেন্টটা বেসিক্যালি ইউজ করা হয় ফাইবারের ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিজ টেস্ট করার জন্য। আমরা আজকে জানবো যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্টটা আমরা কি কি কাজে ব্যবহার করি, বা ফাইবারের কোন কোন প্রপার্টিকে আমরা এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে ডিটেক্ট করতে পারি। এই দেখো এখানে দিয়ে দেওয়া আছে খুব সুন্দরভাবে, কোথায় কোনটা করা হয় সেটাও দেওয়া হয়েছে। মাইক্রোনায়ার ভ্যালুটা ফাইবারের কি ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়, এটা বলা উচিত। ম্যাম ফাইননেস। ভেরি গুড, ফাইবারের ফাইননেস। তার মানে আমরা ফাইবারের ফাইননেস যদি ডিটেক্ট করতে চাই আমাদের কোন ইনস্ট্রুমেন্টটা লাগবে বলো? এইচবিআই হাই ভলিউম ইনস্ট্রুমেন্টটা লাগবে। 2 নম্বরে হচ্ছে কালার এন্ড ট্রাশ। কালার এন্ড ট্রাশকে যদি আমি ডিটেক্ট করতে চাই তখনও আমার কি লাগবে, হাই ভলিউম ইনস্ট্রুমেন্টটা লাগবে। and the third one is length and strength and moisture content. তার মানে আমি এইচবিআই ইনস্ট্রুমেন্টটা যদি থাকে তাহলে ফাইবারের কোন কোন প্রপার্টিজ কে ডিটেক্ট করতে পারছি, ফাইবারের লেন্থ, ফাইবারের স্ট্রেংথ, ফাইবারের ময়েশ্চার কন্টেন্ট, ফাইবারের মাইক্রোনায়ার ভ্যালু, ফাইবারের কালার, ফাইবারের ট্রাশ। মনে থাকবে? এটা কিন্তু সারা জীবন লাগবে, সারা জীবন। তোমাকে বলা হলো ফাইবারের লেন্থ মেজার করতে হবে, তুমি এটাই জানো না কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে করা যায়, খুবই আপত্তিকর। সবসময় মনে রাখবে লেন্থ, স্ট্রেংথ, ময়েশ্চার কন্টেন্ট, মাইক্রোনায়ার ভ্যালু, কালার এন্ড ট্রাশ, এই সব কিছু ডিটেক্ট করা যায় 3টা মডিউলের সাহায্যে এইচবিআই মেশিনে। এইচবিআই এর ফুল ফর্ম হলো হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। এখানে প্লাকিংটা দেখানো হয়েছে, দেখো 2 ধরনের প্লাকিং দেখানো হয়েছে, একটা হচ্ছে হ্যান্ড পিকিং, আরেকটা হচ্ছে মেশিন পিকিং। 2 ধরনের পিকিং কি করে করা হয়, কটন, যে কটন গুলো আমরা ন্যাচারালি পাই সেগুলা। এই হিস্ট্রি পড়া নিজেরা পড়ে নিও, এটা আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে এইচবিআই মেশিনের বেসিক্যালি 3টা মডিউল, মাইক্রোনায়ার মডিউল, কালার আর ট্রাশ মডিউল, লেন্থ আর স্ট্রেংথ মডিউল। এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। এই যে যে টেস্ট রেজাল্ট, এই টেস্ট রেজাল্টটা তোমাদের জানা উচিত এর জন্য যে আমি যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছি যেটা নাম হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, এখানে আসলে কি কি টেস্ট করা হয় এগুলো আরো ফার্দার তোমরা জানতে পারবে যখন তোমরা আরেকটু সিনিয়র হবে, 3rd ইয়ার বা 4th ইয়ারে তোমাদের আরেকটা কোর্স আছে যেটাকে ইসিএস বলা হয়, ওখানে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হবে। আমি শুধুমাত্র তোমাদের একটা ইন্ট্রোডাক্টরি নলেজ দেওয়ার জন্য পড়াবো।
তাহলে টেস্ট রেজাল্ট দেখলেই আমরা বুঝতে পারবো যে এইচপিআই এর সাহায্যে আমরা ফাইবারের কোন কোন প্রপার্টিজ গুলাকে ডিটেক্ট করতে পারি। এক নম্বরে বলা হচ্ছে স্পিনিং কনসিস্টেন্সি ইনডেক্স, এটা কি বা কোথায় ইউজ হয় এটা আমরা সামনে দেখতে পাবো। 2 নম্বরে হচ্ছে মাইক্রন আয়ার ভ্যালু, 3 নম্বরে ম্যাচুরিটি ইনডেক্স, আপার হাফ মেন লেন্থ, ইউনিফর্মিটি ইনডেক্স, শর্ট ফাইবার ইনডেক্স, strength, elongation, moisture, reflectance value, yellowness value, color grade, trash content, trash area, trash rate, fluorescence, and the last one is NEPS. তাহলে আমি এইচপিআই এর সাহায্যে এই প্রত্যেকটা টেস্ট কে করতে পারবো এবং টেস্টের রেজাল্ট পাবো। তার উপর বেসিস করে আমি ফাইবারের মেশিন যে সেটিং গুলাকে সেট করব প্রপারলি, এন্ড দেন আমি একটা ভালো কোয়ালিটি প্রফিটেবল প্রোডাক্ট ইনশাআল্লাহ প্রডিউস করতে পারবো। এক নম্বরে যেটা সেটা হচ্ছে মাইক্রন আয়ার মডিউল। মাইক্রন আয়ার মডিউল বা মাইক্রন আয়ার ভ্যালু যেটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি ফাইবারের ফাইননেস ডিটেক্ট করার জন্য। আমরা যে ফাইবারের ফাইননেস ডিটেক্ট করি কিভাবে করেছিলাম? এয়ার ফ্লো মেথডের সাহায্যে। কথা বলতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ ভুলে আমাকে? গেছি ম্যাম। ভুলে গেছো? কারো মনে নেই? এই যে 107 জন প্রেজেন্ট আছে, কারো মনে নেই? মেয়েগুলা কোথায়? তোমাদের 2 ডিপার্টমেন্টে কয়টা মেয়ে আছে? ম্যাম ফেব্রিকে 3 জন। আর ইয়ার্নে? 7 জন। 10টা মেয়ে। 10টা মেয়ের মধ্যে যে কোনো একজন বলো। রাজমণি সাহা, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আইডি ম্যাম ছেলে 59। ম্যাম। ম্যাম ছেলে। ও আচ্ছা, সো সরি, আমি আসলে নাম দেখে ভেবেছি। কোনো মেয়ে এখন প্রেজেন্ট আছো? দেখো আজকালকার যুগে এমন হয়েছে যে ছেলেদের নামগুলা মেয়েদের হয়, মেয়েদের নামগুলা ছেলেদের হয়। তো নাম ধরে বলতে গেলে আমার ভুল হবে, তোমরা একটু কাইন্ডলি বলো কে প্রেজেন্ট আছে এখানে, কোন মেয়েটা? মরিয়ম আক্তার উর্মি, এটা তো 100% মেয়ে। আইডি 79। ম্যাম কোশ্চেনটা আবার একটু। আমি বলেছি যে এয়ারফ্লো মেথডের সাহায্যে তুমি যে ফাইবার ফাইন্যান্স ডিটেক্ট করা শিখেছিলে, তোমার কি মনে আছে যে কিভাবে ডিটেক্ট করা হয়েছিল? ম্যাম প্রসেসটা অ্যাকচুয়ালি মনে নেই। নেই না? না ম্যাম অনেকদিন আগে পড়ানো হয়েছিল তো। হ্যাঁ ঠিক আছে, মাঝখানে আবার এক্সামও হয়েছে না, এক্সামের পরে তো আমাদের বাকি আর কিছুই মনে থাকে না, ইভেন যে সাবজেক্ট পড়েছি সেটাও মনে থাকে না। আচ্ছা দেখো, ওখানে যেটা করা হয়েছিল যে তোমাকে 2টা সিলিন্ডার ইউজ করতে বলা হয়েছিল। 2টা সিলিন্ডারই থাকবে পারফোরেটেড, তার মানে হচ্ছে বাতাস পাস হতে পারবে। ওই 2টা সিলিন্ডারের মধ্য দিয়ে প্রেসারটা কনস্ট্যান্ট হবে, মানে আমার যে 2টা সিলিন্ডার, 2টার মধ্য দিয়ে আমি যে প্রেসার এয়ারটাকে ফ্লো করব, 2টার ক্ষেত্রে প্রেসারটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা ঠিক আছে, সিলিন্ডারের মধ্যকার স্পেস কি কম বেশি হবে? না, 2টা সিলিন্ডারের মাঝখানের যে স্পেসটা 2টার ক্ষেত্রে সেম হবে। এখন আমাকে কি করতে হবে? আমি 2 ধরনের ফাইবারকে ইউজ করব। এক ধরনের ফাইবারের ডায়ামিটার কিছুটা বড়, তার মানে কি সেটা কোয়ার্সার ফাইবার। আর কিছু ফাইবার আমি নিব যার ডায়ামিটারটা ছোট, তার মানে কি সেটা ফাইনার ফাইবার। এখন এই 2টা ফাইবারের মধ্য দিয়েই আমি ওই একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট প্রেসারে এয়ার পাস করাবো। এয়ার পাস করানোর ফলে যেটার মধ্য দিয়ে খুব ইজিলি এয়ার পাস হতে পারবে সেটা কি ফাইনার নাকি কোয়ার্সার? ফাইনাল ম্যাম। ফাইনার বলতে পারলা? ম্যাম কোয়ার্সার। কোয়ার্সার কেন? ম্যাম এটার ডায়ামিটারটা বেশি হয়, এই কারণে ফাঁকা জায়গাটা একটু বেশি থাকবে, এই কারণে বাতাস বেশি বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর যেটা ফাইনার সেটাতে? সেটার ডায়ামিটার গুলো কম হওয়ার কারণে অনেক বেশি মানে থাকবে ওখানে, তো ফাঁকা জায়গাগুলো কম থাকবে, তো বাতাস কম বের হয়ে আসতে পারবে, এই কারণে যেমন আমরা ওইটা যদি এই ফিগারটা একটু খেয়াল করি, এই ফিগারটার দিকে খেয়াল করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। যেটা আমার কোয়ার্সার ফাইবার, তাই না? কোয়ার্সার ফাইবারে দেখো যে গ্যাপটা কত বেশি, বাতাস পাস হতে গেলে তো গ্যাপ থাকা লাগবে, তাই না?
আর ফাইনাল ফাইবার যেটা, এখানে কি বাধা বেশি পাবে এয়ার ফ্লো পাস হতে, নাকি এই কোয়ার্সার ফাইবারের ক্ষেত্রে বাধা বেশি পাবে? এই ছবি দেখে কি কত এতটুকু কি বোঝা যাচ্ছে না কোনটাতে এয়ার ফ্লো পাস হতে? যেমন ধরো যে এটার প্রথমটার ক্ষেত্রেই চিন্তা করো, এখান দিয়ে এয়ার যেতে হলে এখানে ফাইবার কয়টা আছে? একদম ফার্স্টটা ম্যাম দুইটা। আর ওই সেম পজিশনে ফাইনাল ফাইবারের ক্ষেত্রে চাও কয়টা ফাইবার পাস চারটা করতে আছে, লাগবে? চারটা। 1 2 3 4। তাহলে এখানে বাতাস যেতে হলে কি এয়ার ফ্লোটা 4 বার বাধা পাচ্ছে, তাই না? এখানে বাধা পাচ্ছে কয়বার? মাত্র 2 বার। 2 বার। 2 বার বাধা পেতে গেলে বাতাসটা বেশি দ্রুত পাস হবে, নাকি 4 বার বাধা পেলে বাতাসটা বেশি দ্রুত পাস হবে? কোনটা? ম্যাম 2 বার বাধা পাইলে তাড়াতাড়ি বের হয়ে যাবে ব্যাপারটা। 100%। তো এখানে কি হলো যে তুমি দুইটা সিলিন্ডারের মধ্যে যখন সেম প্রেসারে এয়ার ফ্লো পাস করাচ্ছ, তখন একটার মধ্যে দিয়ে এয়ারটা একটু ইজিয়ার ওয়েতে পাস হতে পারছে, আরেকটার মধ্যে দিয়ে এয়ারটা একটু দেরিতে পাস হতে পারছে। এটার একটাই রিজন, সেটা হচ্ছে রড সারফেস। একটা রড সারফেসটা কিছুটা বেশি আর একটা রড সারফেসটা একটু কম। একটার মধ্যে দিয়ে সারফেস এরিয়াটা পাস হতে বেশি লাগতেছে, আরেকটার মধ্যে সারফেস এরিয়াটা কিছুটা কম। তাহলে এখানে এটাই বলা হয়েছে, এখানে যেহেতু মেশিনের ক্ষেত্রে মেশিনের ভাষায় বলা হয়েছে, the micronair value is a measure of the fiber fineness and the maturity. The measurement of micronair is based on an airflow principle. আরো চারটা মেথড কিন্তু আছে, আরো তিনটা। কি কি? ভাইব্রোস্কোপ আর বলো কোন চারটা মেথডে এয়ারফ্লো ডিটেক্ট করা যায় মাইক্রোনায়ার ভ্যালু আর ফাইবার ফাইননেস? এয়ারফ্লো মেথড, ভাইব্রোস্কোপ মেথড, আর কি কি? তোমাদেরকে পড়ানোর পরে মনে হয় যে আমি কি পড়িয়েছি। দেখিয়েছি কিছুক্ষণ আগে, যেগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে একটু কি চোখ বুলাও না, আমি যখন পড়াচ্ছি? তোমরা কি ঘুমিয়ে আছো এখন? আচ্ছা, চারটা মেথডের নাম হচ্ছে গ্রাভিমেট্রিক মেথড, অপটিক্যাল মেথড, এয়ারফ্লো মেথড আর ভাইব্রোস্কোপ মেথড। আমি তোমাদেরকে যেটা পড়িয়েছি বা এইচবিআই ইনস্ট্রুমেন্টে যে মেথডটাকে ফলো করে ফাইবার ফাইনেস ডিটেক্ট করা হয় সেটা হচ্ছে এয়ারফ্লো মেথড। যদি সিটি হয়ে থাকে তাহলে কিন্তু এমন হতে পারে যে এমসিকিউ হবে। তোমাদের তো অলরেডি আইডিয়া আছে তাই না, যে এমসিকিউ কিরকম হবে? তো আল্লাহর রহমতে প্রবলেম হবে না, হবে কি? না ম্যাম, ইনশাল্লাহ না হবে। ইনশাল্লাহ হবে না। তো ওখানে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি এইচবিআই ইনস্ট্রুমেন্টের সাহায্যে ফাইবারের মাইক্রোনার ভ্যালু ডিটেক্ট করতে চাই তাহলে কোন মেথডটা ফলো করতে হবে? যখন পড়াচ্ছি একটু মনোযোগী হও দয়া করে। আচ্ছা, এ ফাইবার স্যাম্পল অফ কনস্ট্যান্ট ওয়েট 4 গ্রাম। তার মানে আমি যখন এইচবিআই ইনস্ট্রুমেন্টের সাহায্যে ফাইবারের মাইক্রোনার ভ্যালু ডিটেক্ট করছি, স্যাম্পল ওয়েট কতটুকু থাকে? 4 গ্রাম। Is entered in the airflow chamber and passing air through the fibers and measuring the drop in pressure and measured. In other words, by this airflow method, the air permeability of a constant mass of cotton fibers compressed to a fixed volume is measured. The finer and the more immature the fibers, the higher the resistance to airflow. এই যে চার্ট গুলা, এগুলো তোমার সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট, ফাইনালেও থাকতে পারে। সে তোমাকে মাইক্রোনায়ার ভ্যালু বা ফাইবারের মাইক্রোনায়ার মডিউলের উপরে একটা শর্ট নোট লিখতে বলা হলো, তখন কিন্তু তোমাকে ওইটা রিলেটেড যা যা আছে সবকিছু লিখতে হবে। তো যার কারণে এবং তোমার জেনারেল নলেজের কারণে ওইটা দরকার। সে যে তোমাকে বললো একটা ভেরি ফাইন ফাইবারের মাইক্রোনায়ার ভ্যালুটা কত থাকে, তো 100% সেটা বলতে হলে তোমাকে জানতে হবে। কোনো কিছু জানা ছাড়া তো আর বলা যায় না, তাই না? বললে পরে সেটা আন্দাজে বলা হয়ে যায়, সেটা ভুল হতে পারে। তো আন্দাজে না বলাই ভালো। যখন কিছু জানবে না বলবে যে সরি আমি জানি না, আমি জেনে আপনাকে জানাবো। যদি তোমাকে বলা হয় যে এটা ভেরি কোয়ার্স ফাইবারের মাইক্রোনার ভ্যালুটা কেমন হয়, তুমি যদি এটা না জানো তাহলে কি তুমি আন্দাজে বলতে পারবে? আচ্ছা বলো তো, মাইক্রোনায়ার যে আমরা ইউনিটটা ইউজ করছি বা ফাইবারের ফাইননেস বের করার ক্ষেত্রে, এটা কি ডিরেক্ট সিস্টেমে আছে না ইনডিরেক্ট? মাইক্রোনায়ার ভ্যালু বের করার ইউনিটটা কি ছিল মনে আছে কারো? ম্যাম এটা ডিরেক্ট কাউন্ট, মানে লেন্থ ফিক্সড থাকে।
ডেফিনেশনটা কি মনে আছে বাবা? না ম্যাম, ডেফিনেশনটা ক্লিয়ারলি মনে নেই। মনে নেই না? আচ্ছা সমস্যা নাই, তোমরা যখন আবার পড়ে নিবে সেকেন্ড 4th চ্যাপ্টারটা তখন আবার দেখে নিও, তুমি যে এতটুকু মনে রেখেছো এটাই অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে মাইক্রোনায়ার রিলেটেড, এটা শেষ করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। বলা হয়েছে মাইক্রোনায়ার ক্যান বি ইনফ্লুয়েন্সড ডিউরিং দ্য গ্রোয়িং পিরিয়ড বাই এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তোমার যে মাইক্রোনায়ার ভ্যালুটা এটা আসলে কিছু কিছু ফ্যাক্টরের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে। যখন আমার ফাইবারটা বা আমার কটনের যে বেলটা আমি পাচ্ছি, কটনের যে গুচ্ছটা আমি পাচ্ছি, ওইটার গ্রোয়িং পিরিয়ডের সময় কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে মাইক্রোনায়ার ভ্যালুটা ইনফ্লুয়েন্স হতে পারে। সেগুলো কি কি? যেমন ময়েশ্চার কেমন ছিল, টেম্পারেচার কেমন, সানলাইট কেমন ছিল, প্লান্ট নিউট্রিয়েন্টস কেমন ছিল, অ্যান্ড এক্সট্রিমস ইন প্লান্ট অর বল। দ্য রাউন্ডেড সিড ক্যাপসুল অফ প্লান্ট সাচ অ্যাজ কটন অর ফ্লাস্ককে বলা হচ্ছে বল পপুলেশন। সেকেন্ডে বলা হয়েছে যে fiber fineness affects processing performance and the quality of the end product in several ways. In the opening, cleaning, and carding processes, low micronair or fine cottons require slower processing speeds to prevent damage to the fibers. The processing speed in spinning mills must be checked carefully to avoid damage, particularly to fine fibers. এটা অলরেডি তোমাদেরকে বলা হয়েছে, এখানে আবার এই কথাটা এসেছে। 3 নম্বরে বলা হয়েছে yarns made from finer fibers result in more fibers per cross section, which in turn produces stronger yarns. Dissection, which in turn produces stronger yarns. Dye absorbency and retention varies with the maturity of the fibers. Dye এর absorbency ক্যাপাসিটিটা কেমন হবে এবং তার রিটেনশন ক্যাপাসিটিটা কেমন হবে এটা ডিপেন্ড করে ওই ফাইবারের ম্যাচুরিটির উপরে। রিটেনশন মানে হচ্ছে ধরন ক্ষমতা, ধরো সে ডাই অ্যাবজর্ব ঠিকই করতে পেরেছে বাট ধরে রাখতে পারছে না। আমরা যখন রঙিন কোনো কাপড় ব্যবহার করি, ওই কাপড়ের মধ্যে ফাইবার কোয়ালিটি যদি বাজে থাকে দেখবা যে প্রচুর কালার ব্লিড হয়। তুমি ধরো যে একটা লাল কালারের ফেব্রিকের মধ্যে, একটা লাল কালার গার্মেন্টস এর মধ্যে হোয়াইট কালার দিয়েছো, লাল কালার পুরা ব্লিড হয়ে হোয়াইট কালারকে স্টেইন করে ফেলে, যার কারণে এটা পিঙ্কিশ ভাব চলে আসে। তো কাপড় ধোয়ার সময় সাবধান, রঙিন কাপড় থাকলে আলাদা ধুতে হয়। তো এই যে রিটেনশন ডিপেন্ড করে ওইটা কেন হয়, ওর রিটেনশন ক্যাপাসিটিটা অনেক কম। দেখা যাচ্ছে ডাই ঠিকই অ্যাবজর্ব করিয়েছে সুন্দর দেখানোর জন্য, কিন্তু ফাইবারের কোয়ালিটি ভালো না, যার কারণে সে ধরে রাখতে পারছে না, যার কারণে কালার ব্লিড হচ্ছে। অনেক সময় দেখবে যে তুমি কোনো একটা প্রোডাক্ট কিনেছো বা গার্মেন্টস কিনেছো যেটা হোয়াইট কালার, ওটার মধ্যে লেস লাগানো ছিল লাল কালার বা নীল কালার বা যে কোনো এক কালারের। এটা পাঞ্জাবির ক্ষেত্রে হতে পারে, ড্রেসের ক্ষেত্রে হতে পারে, শাড়ির ক্ষেত্রেও হতে পারে। দেখবা ধোয়ার পরে কালার ব্লিড হয়ে হোয়াইট কালারের স্টেনিং হয়ে কালারটা একটু লেগে গেছে, এমন হয় কি না? কখনো হয়নি কারো? জি ম্যাম, হয়েছে অনেক। হ্যাঁ, তো এটার কারণে হয় যে ওর রিটেনশন ক্ষমতাটা কম। Since immature fibers are also fine fibers, a low micronair value can indicate the presence of immature fibers and therefore can affect the dye uptake in a fabric. Very important information. সব সময় কিন্তু ফাইনার ফাইবার মানেই ম্যাচিউর ফাইবার নয়, মাঝে মাঝে ইম্যাচিউর ফাইবারও কিন্তু ফাইন ফাইবার হিসেবে ডিটেক্ট হয়ে যেতে পারে। কারণ কি, সেল ওয়াল থিকনেস তো নাই, সো ডায়ামিটারটা খুব সূক্ষ্ম হয়। তো ডায়ামিটার সূক্ষ্ম হয়ে আমি ভাবলাম যে এই ফাইবারটা নিশ্চয়ই ফাইনার ফাইবার, তো ব্যাপারটা এমন না। ইম্যাচিউর ফাইবারও অনেক সময় ফাইনার ফাইবার হতে পারে। দ্য গ্রেটার দ্য ম্যাচুরিটি, দ্য বেটার দ্য অ্যাবসর্বেন্সি এন্ড রিটেনশন। তোমার ফাইবার যত বেশি ম্যাচিউর হবে তার অ্যাবসর্বেন্সি রেট তত বেশি হবে এবং তার রিটেনশনও তত বেশি হবে। এটাই আমাদের আজকের লেকচারের লাস্ট টপিক ছিল। আমি এখন পর্যন্ত যা পড়িয়েছি, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমি রোল কল করছি, আর মাঝখানে যদি করে কারো কনফিউশন থাকে তাহলে কোয়েশ্চেন গুলাকে লিখে রাখো, আমার রোল কল শেষ হলে আমাকে বলো। আজকে হলো 5 তারিখ। ID 1, Yes, ma'am. 2, Yes, ma'am. 3, Present, ma'am. 4. আচ্ছা ম্যাডাম Yes, কোন ma'am. ডিপার্টমেন্ট? ম্যাম এখানে কোন এটা? ডিপার্টমেন্টের ম্যাম? কোন তো আমাদের ফেব্রিকের বললো। ফেব্রিকের।
ইয়ানের 1 2 3 এগুলো বলছিল। আচ্ছা আমি আগে ফেব্রিক রোল কল করছি। আইডি 1 Yes, ma'am. 2 Yes, ma'am. 3 Yes, ma'am. 4 Yes, ma'am. 5 Present, ma'am. 6 7 Yes, ma'am. 8 Yes, ma'am. 9 8 for 10 10 10 11 8 কি আছো 8 10 জি ম্যাম 8 আছে 11 8 আছে জি ম্যাম 8 আছে 8 আছে 10 11 12 14 15 16 Yes, ma'am. 17 Yes, ma'am. 18 Yes, ma'am. 19 Yes, ma'am. 20 20 21 21 22 Yes, ma'am. 24 24 25 26 Yes, ma'am. 27 28 27 আছো 27 কি আছো আচ্ছা 28 Ma'am, 21. 28 29 Yes, ma'am. 29 Yes, ma'am. 30 Yes, ma'am. 31 Yes, ma'am. 32 Yes, ma'am. 33 Yes, ma'am. 34 34 35 Yes, ma'am. 36 36 37 Yes, ma'am. 38 fabric 38 39 Yes, ma'am. 40 Yes, ma'am. 41 Yes, ma'am. 42 42 43 Yes, ma'am. 44 44 45 Yes, ma'am. 46 Yes, ma'am. 47 Yes, ma'am. 48 Yes, ma'am. 49 49 51 Yes, ma'am. 51 52 Yes, ma'am. 54 fabric 54 55 56 Yes, ma'am. 57 Yes, ma'am. 59 Yes, ma'am. 60 Yes, ma'am. 61 Yes, ma'am. 62 Yes, ma'am. 63 Yes, ma'am. 64 Yes, ma'am. 65 65 66 67 68 69 70 71 72 73 74 Yes, ma'am. 75 76 Yes, ma'am. 79 Present, ma'am. 81 Yes, ma'am. 81. 82 Ma'am, 81. হ্যাঁ হ্যাঁ বুঝেছি 82 82 Riyadh fabric Riyadh 2018 14 2018 16 2018 59 Yes, ma'am.
76, Yes, ma'am. 2017, 63, 78, Yes, ma'am. 2016, 12, Fabric 2016, ID 12, 27, 74, 2018, ID 77, 27, madam. sorry, 27, madam. 16 ID. 2018 ID 77 জেনে আছো 2017 ID 68 2017 ID 68 Yarn Engineering Department ID 1 Yarn Engineering Department ID 1 2 Yes, ma'am. 3 Present, ma'am. 4 4 5 6 Yes, ma'am. 7 8 Ma'am, 4. 8 10 ID 10 12 Yes, ma'am. 11 ID 11 ID 12 Ma'am, 12. 13 Yes, ma'am. 14 Yes, ma'am. 16 Yes, ma'am. 17 Present, ma'am. 18 Yes, ma'am. 19 19 21 Yes, ma'am. 22 Present, ma'am. 23 23 তারপরে যে আমি হ্যান্ড রেজ করে রেখেছি যদি আমার কথা শুনতেও না পাই আই এম প্রেজেন্ট এই আমার নামের পাশে হ্যান্ড রেজ করা আছে ID 21 কথা কম বলো 25 Yes, ma'am. 26 Yes, ma'am. 27 Yes, ma'am. 28 Present, ma'am. 29 29 33 Yes, ma'am. 34 33 Yes, ma'am. 34 35 35 36 Yes, ma'am. 38 Yes, ma'am. 39 Yes, ma'am. 40 Yes, ma'am. 41 Yes, ma'am. 42 42 43 Yes, ma'am. 44 45 46 47 Yes, ma'am. 48 Yes, ma'am. 49 50 51 Yes, ma'am. 52 Yes, ma'am. 52 Yes, ma'am. 53 53 54 Yes, ma'am. 55 56 Yes, ma'am. 57 Yes, ma'am. 58 Yes, ma'am. 59 60 61 Yes, ma'am.
62, Yes, ma'am. 63, 63, 64, 64, 65, 66, Yes, ma'am. 67, Present, ma'am. 68, 69, 71, 72, 73, Ma'am, আমি 71. 74, 75, 76, Yes, ma'am. 77, 78, 79, Yes, ma'am. 80, Yes, ma'am. 81, Yes, ma'am. Riyadh, Yarn Riyadh, 2018, ID 26, 27, Present, ma'am. 34, Yes, ma'am. 52, Yes, ma'am. 56, 73, ID 004, 2017. তুমি কোথায় ইয়েস ম্যাম বললাম বুঝছি না আইডি কত তোমার লাস্টে যে ইয়েস বললা 2018 ID 004 জি ম্যাম, আমার বাসায় নেট আচ্ছা ঠিক আছে ছিল ওকে না, তো আমি এতদিন গ্রামের বাসায় ছিলাম, ওইখানে নেট। যাই হোক তুমি টোটাল আজকে মিলে দুইটা ক্লাসে প্রেজেন্ট আছো আর আমি জি ম্যাম, জি। আর তোমার তো দুটো ক্লাসে প্রেজেন্ট ছিল সো তোমার যদি 60% আপ না হয় আমি কিন্তু তোমাকে মার্কিং করব না 2017 ID 10 2017 ID 10 20 Yes, ma'am. 38 Yarn Engineering Department 2017 ID 38 2018 ID 66 কি আছো 2018 ID 77 Yes, ma'am. 2016 ID 005 2016 ID 005 আচ্ছা ঠিক আছে রোল কল শেষ হলো তোমাদের কার কোনো কোয়েশ্চেন ম্যাম আছে আসসালামু আলাইকুম ম্যাম ফেব্রিক রেগুলার 26 দেখো তোমরা এই রোল কল মিস করো না হ্যাঁ এটা খুব ম্যাডাম প্যাথেটিক এই এতবার ডাকার পরেও মিস করো তোমরা ম্যাম আমার একটু ওয়াইফাই সমস্যা ছিল ম্যাম আমি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ আইডি 26 তুমি প্রেজেন্ট আছো আইডি 4 রেগুলার ম্যাম আইডি ইয়ার্ন 4 ইঞ্জিনিয়ারিং জি ম্যাম রেগুলার আইডি Yarn engineering 75. 75 Ma'am, fabric ID 6. 36 কোন ডিপার্টমেন্টের Fabric regular. ম্যাম ফেব্রিক 14 রেগুলার শুনো আজকেই দিচ্ছি দিব না রেজ হ্যান্ড করবা বা ফ্রেন্ডকে বলবা আমাকে বলতে আর কেউ আছো ম্যাম ফেব্রিক 14 রেগুলার ঠিক আছে আর কেউ আচ্ছা ঠিক আছে তাহলে তো অনেক কোনো কোয়েশ্চেনও নেই আর রোল কলও ঠিক আছে ওকে নেক্সট তোমরা দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু Recording stopped.